لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله العظيم আমাদের যে মনোনীত প্রার্থী ওনাকে সবার সাথে পরিচয় করার জন্য আমি কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম যেটা হচ্ছে 90 দশকের স্কুল ডেজ 90 দশকের সব আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আজকের উদ্দেশ্যটা ছিল সারা বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে দাঁড়ায় তাহলে এই দেশের শান্তি শৃঙ্খলা অবশ্যই ফিরে আসবে। তবে দীর্ঘ 17 বছর অশান্তিতে ভোগ করছি, চাঁদাবাজি এবং খুন এবং মানুষকে হয়রানি করা। আমি আপনার কাছে আকুল আবেদন করবো সংসদে আপনি আমাদের জার্মানের নিরাপত্তার জন্য সংসদ থেকে এরকম পাশ করে আনবেন যাতে পুলিশ প্রশাসন তাদেরকে এরকম কায়দায় একটু শাসন দেয় যাতে পরবর্তী নেক্সট টাইম কিংবা নতুন করে কোনো এরকম কিশোর গ্যাং জন্ম না হতে পারে। আপনাদের ভাবনা জনপ্রতিনিধির করণীয় এইভাবে মিথস্ক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করতে পারলে রাষ্ট্র, সরকার, রাজনীতিক এবং সাধারণ জনগণের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হয়। তখনই কেবলমাত্র রাষ্ট্রে আপনার অধিকার প্রতিষ্ঠিত হয়। এভাবে যখন আপনারা ভাববেন আর এভাবে উপস্থিতি হয়ে যখন আপনারা সোচ্চার থাকবেন তখনই পরিবর্তন হবে। এটা খুব দরকার, যেটা আমরা এখন করছি। এটা এর আগে ভোট চাওয়া ছিল, আমরা ভোট চাচ্ছি না। আমরা চাচ্ছি জনগণ রাজনীতিবিদদের মধ্যে একটা ইন্টারাকশন, ভাবের আদান প্রদান হোক, সমস্যাগুলি আমরা অনুধাবন করি, চিহ্নিত করি, তারপর তার জন্য বাস্তবায়নের জন্য অথবা সমাধানের জন্য ঐক্যবদ্ধ শক্তি হিসাবে আমরা রিপ্রেজেন্ট করি। এটা কিন্তু মনস্তাত্ত্বিকভাবে খুব গুরুত্বপূর্ণ। যে যারা আমার পাশে বসে আছেন, যারা সামনে বসে আছেন, আমরা সবাই এক, সবাই রাষ্ট্রের মালিক। জনগণ যখন সোচ্চার থাকে, রাজনীতিবিদরা তখন সেবক হতে বাধ্য হয়। জনগণ যখন সোচ্চার থাকে না, জনগণ যখন অংশগ্রহণ করেন, এটা কিন্তু অংশগ্রহণ, তখন রাজনীতিবিদরা হলো দানব হয়, দানব। আমরা দানব রাজনীতিবিদ চাই না, সেবক রাজনীতিবিদ চাই। মালিক হচ্ছেন জনগণ। আপনারা রাজনীতি যিনি করতে আসবেন তিনি সেবক হতে আসবেন, তিনি আপনার সাহায্যকারী হতে আসবেন। এই পরিবেশটা আমরা আমাদের সমাজে নিশ্চিত করতে চাই। সমস্যাগুলি একটু বলতে হবে। দুটি সমস্যার কথা বলেছেন, একটা শিক্ষা আর একটা খাল খনন। এই দুটি বিএনপি ম্যানিফেস্টোতে খুবই গুরুত্বপূর্ণভাবে স্থান পেয়েছে। আমরা 31 দফা দিয়েছিলাম, আপনারা জানেন। এবার নির্বাচনের ইস্তেহারে আমাদের 8টি সামাজিক উন্নয়ন খাতকে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। তার মধ্যে শিক্ষা রয়েছে, তার মধ্যে খাল খনন আছে, পরিবেশ আছে, স্বাস্থ্য আছে, কৃষি আছে আছে। কিন্তু এই দুটি বিষয়ে কিন্তু বিএনপি গুরুত্ব দিয়েছে। খাল খননের কথা যেটা বলা হয়েছে, যে সমস্ত খাল ইতিমধ্যে ভরাট হয়েছে অথবা ধরেন দখল হয়েছে, তা পুনরুদ্ধার এবং পুনর্খননের জন্য বিএনপির কর্মসূচি আছে। যেহেতু সরকারেরই কর্মসূচি থাকবে, অর্থাৎ এই এলাকার খালগুলি পুনর্খনন করে পুনর্দখলমুক্ত করে ব্যবহার উপযোগী করার জন্য আমার কাজ করার সুযোগ থাকবে। কেন বলছি? যেহেতু বিএনপি তার সরকারের করণীয় হিসেবে এটাকে অগ্রাধিকার দিয়েছে, অতএব এটা করা খুব বেশি জটিল কিছু হবে না। আমরা চিহ্নিত করব, সমাধান করব। শিক্ষার ক্ষেত্রে বলছেন সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেহেতু এই এলাকারই সমস্যা না, দেশেই শিক্ষা পিছিয়ে পড়েছে, মানসম্মত শিক্ষা নাই, অথবা ধরেন শিক্ষাকে ওয়ান টিচার ওয়ান ব্যাচ এরকম ভাবে করার একটা চিন্তা রয়েছে, আরো আবেদনিক করার চেষ্টা করা হয়েছে। সেগুলি বিস্তারিত আমার লিফলেট যখন আপনাদের কাছে যাবে সেখানেও দেখবেন যে আমরা বিস্তারিত আমাদের দল এবং আমরা যদি সরকার গঠন করি সেক্ষেত্রে করণীয়টা স্পষ্ট করেছে বিএনপি। যার ফলে ওই দুটিকে আমি খুব বেশি আপনাদের জন্য আমার ভাবনাটা শেয়ার করছি না, ন্যাশনালিটিটা আছে। আর কিছু সমস্যার কথা বলেছে, রাষ্ট্রীয় সমস্যা।
রাষ্ট্রীয় সমস্যা নিশ্চয়ই বিএনপি সরকার গঠন করলে সমাধান করবে। গ্যাসের সমস্যাটা এখন আর আঞ্চলিক নাই, এই অঞ্চলের নাই। আমি এটা নিয়ে প্রতিদিন কথা বলতে হচ্ছে। ঢাকা 10 আসনে যেখানেই যাচ্ছি একই সমস্যা, গ্যাসের সমস্যা। এবং ব্যাখ্যাটাও এক, আমি নিজে তিতাসে গিয়েছি। তারা বলেছে, আপনারাও জানেন, পাইপলাইনে গ্যাস সরবরাহ অব্যাহত থাকুক নীতিগতভাবে সরকার চায় না, রাষ্ট্র চায় না। তাদের পলিসিটা হচ্ছে গ্রাহক বা আবাসিক কাজ চলে যাবে সিলিন্ডারে, আর ইন্ডাস্ট্রিতে শুধু পাইপলাইন থাকবে। ইতিমধ্যে যে সমস্ত জায়গায় পাইপলাইনে গ্যাস সরবরাহ ছিল সরকার নিরুৎসাহিত করছে। এখানে কোনো প্রকল্প বরাদ্দ করে না, এখানে কোনো অর্থ বরাদ্দ করে না। এটা ধরুন জরাজীর্ণ অবস্থা, অকেজ অবস্থা, রিপ্লেসমেন্ট করার জন্য কোনো বাজেট নাই। তার মানে গ্রাহক নিরুৎসাহিত হয়ে যাতে এই গ্যাস ব্যবহার ছেড়ে দিয়ে সিলিন্ডারে যায় এবং একটা পর্যায়ে সরকার সেটাকে বন্ধ করে দিতে চায়। এটা হচ্ছে রাষ্ট্রের পলিসি। তিতাসের একই জবাব। আমি গিয়েছিলাম, বললো অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যাপারে কোনো বাজেট নাই, কোনো প্রকল্প নাই, আমি সমস্যাটা কিভাবে সমাধান করব। আমার যেটা মনে হয়েছে তিতাসের সাথে কথা বলে, নির্বাচিত সরকার যদি আসে 1 মাস পরেই, আমি চাইব পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের যে ব্যবস্থাটা বিদ্যমান আছে সেটা সরকার রক্ষণাবেক্ষণ করে ব্যবহার উপযোগী এবং অবাধিত গ্যাস প্রবাহের যে সুযোগ সুবিধা সেটা নিশ্চিত করতে অর্থ বরাদ্দ করবে, প্রকল্প গ্রহণ করবে এবং এই এলাকার পাইপলাইনের গ্যাস সরবরাহটা নিশ্চিতভাবে আপনি পাবেন। তার জন্য যা যা করা দরকার সরকারের গিয়া সাথে আমাকে পাবেন। কারণ আমি এটা নিজে অনুধাবন করেছি, আমার বাসায় একই সমস্যা, একই সমস্যা, সব মানুষের একই সমস্যা। সে অর্থ দিচ্ছে, গ্যাস পাচ্ছে না। আমার বক্তব্য হচ্ছে, গ্যাস যেহেতু বাংলাদেশে এখনো পর্যন্ত আছে, পাইপলাইনে গ্যাস সরবরাহটা ব্যয়বহুল, গ্রাহকরা সেটা করেছে, গ্রাহকরা সেটি অব্যাহত থাকা উচিত, সেটি ন্যায্য। সরকার সেটা করতে যাতে বাধ্য থাকে, প্রকল্প যেন গ্রহণ করে এবং যে বাস্তবায়ন করে সে ব্যাপারে আমি সজাগ সচেষ্ট থাকবো। যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী কথা বলেছেন, নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো তৎপর করতে হবে। এটা আপনারাও জানেন, এই বিদ্যমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী কিছুটা হলেও শৈথিল, কিছুটা হলেও মানে মরালি তারা খুব উইক হয়েছে। আবার সেম টাইম দুর্বৃত্তদের আস্ফলন বেড়েছে, যার ফলে কিছুটা ব্যত্যয় আছে, অস্বীকার করছি না। সরকারও সেটা বোঝে, সরকারও চেষ্টা করছে। আমিও এখানকার অফিসার ইনচার্জ যারা আছে, ডিসি যিনি আছেন, চেষ্টা করেছি, মানে ক্রমাগত ভাবে বলি, তারা তৎপরতা দেখান কিন্তু যথেষ্ট না। একজন বলেছেন নির্বাচিত হলে চাঁদাবাজ আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নত হয়। চাঁদাবাজ এবং দুর্বৃত্ত দমনের জন্য নির্বাচিত হওয়া লাগবে না। এখনই বলেন কে কে আছে, এখনই বলেন। আপনারা হজম করবেন না, আপনারা রাষ্ট্রের মালিক, আপনারা সার্বভৌম, আপনারা জনগণ। আপনাদের সাথে রাজনীতিবিদ হিসাবে এখানে যারা আছে তারা তো আছেই, আমি আছি। শুধুমাত্র জানান কে চাঁদাবাজি করে। আমার দলে করলে আজ থেকে দলে আর নাই, অবস্থান নাই। সেটা তো নিবৃত্ত করা থাকতেই জায়গা থাকতে হবে তাকে। রাজনীতির নামে চাঁদাবাজি বিএনপিতে চলবে না, অন্য দলেরও চলবে না, এই এলাকায় চলবে না। আবার আরেকটা বলতে পারেন দুর্বৃত্ত আছে কিছু, নামের উপর চলে যায়, আন্ডারওয়ার্ল্ড আছে। আমি এগুলো কেয়ার করি না, আমাকে খালি জানান, দায়িত্ব আমার। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে আপনারা জনগণ হয়ে হজম করেন, অবগত করেন না। কেউ আপনাদের নাম বলবে না। কোথায় কিশোর গ্যাং বলেন, কার নেতৃত্বে কিশোর গ্যাং, কার প্রশ্রয় আছে আমাকে জানান, দায়িত্ব আমার। এই সমাজে কিশোর গ্যাং, যে বাবা মা তার সন্তান নিয়ন্ত্রণ করতে পারে না, তার জন্য রাষ্ট্র আছে তা নিয়ন্ত্রণ করার জন্য। রাষ্ট্র যদি না পারে, রাজনীতিবিদ আমরা আছি, কোন ছাড় নয়। দুষ্কৃতিকারী, চাঁদাবাজ, সমাজে আপনার যেটাকে বলা হয় শান্তি নিরাপত্তা বিঘ্নিত করে, এই রকমের কোন বাহিনী, কোন স্থান শেখ রবুল আলম থাকতে হবে না, হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি আমাকে জানান। সমাধান করতে না পারলে পরের দিন এসে বলেন আপনাকে জানিয়েছি, 7 ডেজ অতিবাহিত, সমাধান হয়নি। বলেন আমাকে, বলেন কার এত বড় সাহস আছে, বলেন। থাকতে পারবে না, কিন্তু আপনাকে সোচ্চার হতে হবে ভাই। আপনি হজম করবেন, আপনি আপোষ করবেন। আপনি চিন্তা করেন আমার কাছে চাচ্ছে অল্প কিছু দিলে হয়ে যায়, দরকারটা কি ঝামেলায় যাওয়ার, তখন এটা সমূলে উৎপাদন করা কঠিন। আসেন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা একটা স্বস্তির সমাজ গড়ি, আমরা একটা সম্প্রীতির সমাজ গড়ি। আমরা রাজনীতিবিদ
যা সাধারণ জনগণ কাঁধে কাঁধে রেখে একে অপরের প্রয়োজনে শক্তভাবে দাঁড়ায়, আমার বিশ্বাস দুর্বৃত্তরা ভাগতে বাধ্য হবে, ভাগতে বাধ্য হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকলে বাকি দায়িত্ব আমার দায়িত্ব, এবং এর জন্য আমি জবাবদিহি করতে বাধ্য আপনাদের কাছে। কিন্তু নীরবে সহ্য করবেন না, অবগত করবেন। আপনি মনে করতে পারেন ভাই অবগত হলে আবার যদি সমস্যা হয়, আপনার মনের এই ভীতি আমি দূর করতে পারবো না। আপনার মনে যদি এই ভীতি থাকে, আপনি যদি আত্মসমর্পণ করেন, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? জনগণ যে সার্বভৌম, জনগণ যে রাষ্ট্রের মালিক, এটা তারা এনজয় করতে চায় না, বুঝতে চায় না। একটু বিপদ, একটু ভয় দেখলে আত্মসমর্পণটা করে ফেলে। আরে ভাই, আমাদের তো শেখ হাসিনা তাপস 17 বছরে আমাকে চেষ্টা করেছে কণ্ঠটা বন্ধ করতে পারিনি। থেকে তাদের যেতে হয়েছে, বারংবার কারাগারে পাঠিয়েছে। 193টা মামলা আমার ছিল, 97তে রিমান্ডে ছিলাম, গুম ছিলাম, 9 বার গ্রেফতার হয়েছি, 4 বছর 3 বার জেলে ছিলাম 16 বছরের মধ্যে। পারিনি শেখ হাসিনা। কেন পারিনি? একটাই কারণ, জনগণ সোচ্চার হলে, নেতা সোচ্চার হলে যে কন্ট্রোল করা যায় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা একটু সোচ্চার হন, আপনারা ঐক্যবদ্ধ হন, অধিকার সচেতন হন। দেখি কারাই সমাজে দুষ্কৃতিকারী দেখে ছাড়তে চাই, সহযোগিতা করেন, ইনফরমেশন দেন, বলেন আপনার দলে আছে ভাই, নাম বলতে চাই না, মিস্টার আমাকে দিকে একটু নজর রাখেন, ভদ্রভাবে বলেন, আমি এতে বুঝে দেবো। আপনি যদি একটা মেসেজ দিয়ে বলেন ভাই আপনার দলের অমুক অথবা অমুক বাহিনীর অমুক আচরণটা ভালো না, দেখেন তো কিছু করা যায় কিনা, এতে আমি বুঝে নেবো কি হচ্ছে। বলেন না, বলেন আমি যথেষ্ট, আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, আমি একাই যথেষ্ট। দুষ্কৃতিকারী আবার শক্তিশালী হয় কি করে? অবৈধ কাজ করে আবার শক্তিশালী হয় কি করে? অবৈধ কাজ করবে, চাঁদাবাজি করবে, সে আবার ভয়ঙ্কর উত্তেজিত হয়, সম্ভব নেই রাষ্ট্রে। আসেন, এটার জন্য নির্বাচিত হওয়া লাগবে, এখনই আমি যথেষ্ট। এখন আরেকটা কথা বলেছেন, সমস্যার কথা, সেটি হচ্ছে ভুলে গেলাম হয়তো বা, মনে আছে? যানজট। যানজট সত্যিকার অর্থে ঢাকা শহরের একটা সমস্যা হয়ে গিয়েছে, রাষ্ট্রীয় সমস্যা হয়ে গিয়েছে। বিশেষ করে যত্র তত্র অটোরিকশা, যে যখন পারে, যত সংখ্যায় পারে বেরিয়ে এসে ধারণ ক্যাপাসিটির বেশি চলে আসছে। বিশেষ করে রেসিডেন্সিয়াল এরিয়া আগে যানজট ছিল না, সেখানেও যত্র তত্র অটোরিকশা। এই মোটার কথা বলেছেন, আমি প্রায় দেখি এখানে যেতে গিয়ে সমস্যা। সমাধানটা কি? একটা হচ্ছে ক্ষমতায় আসার পর অটোরিকশা নিয়ন্ত্রণ করা হবে, বিএনপি নীতিগতভাবে তার সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই মোড়ে রাস্তা যে আপনি প্রসারিত করবেন, সে সুযোগ কি আছে? সবাই বাড়িও হয়ে গিয়েছে, শৃঙ্খলা আনা যেতে পারে। আপনারা যদি মনে করেন যে না, আমার ব্যক্তি উদ্যোগে এই মুহূর্তেই এখানে শৃঙ্খলার জন্য 2, 4, 5, 6 জন ট্রাফিক দুটি মোড়ে যদি স্বেচ্ছাসেবক ভিত্তিতে আমি ইম্পোজ করি, তাহলে সমস্যার সমাধান সম্ভব যদি আপনি মনে করেন, তাহলে এই উদ্যোগ ব্যক্তিগতভাবে আমি নিতে প্রস্তুত। তারপর আপনার রিঅ্যাকশন, এটাকে কিভাবে সাস্টেইনেবল করা যায়, টেকসই বা স্থায়ী রূপ দেওয়া যায়, সেটা নিয়ে হয়তো পরে চিন্তা করা যাবে। যে আমরা এমনও হতে পারে সিটি কর্পোরেশনের কাছে আবেদন করে, ট্রাফিকের কাছে আবেদন করে গুরুত্বপূর্ণ 10টা মোড় আমি চিহ্নিত করে 10 জন ট্রাফিক পুলিশ সেখানে নিয়মিতভাবে ডিউটি করানো যায় কিনা ট্রাফিক বিভাগ দিয়ে, সে চেষ্টা করা যেতে পারে। কারণ এই রাস্তায় থাকেন, এটা একটা গুরুত্বপূর্ণ মোড়, আপনারা এখানে একজন ট্রাফিক পুলিশ দেন। আমার ধারণা হচ্ছে যে বুঝাতে সক্ষম হলে সে চেষ্টা করা যেতে পারে, কারণ আমরা রাষ্ট্রের উপরই দায়িত্বটা দিয়ে দিতে পারলাম, সরকারের উপরই, ব্যক্তি উদ্যোগে না। তো নির্বাচন আগে যদি এরকম হয়, আমি সৈকত সহ আমাদের এখানে যারা নেতারা আছেন তাদের সাথে আগামীকালকে আলোচনা করব, প্রয়োজনে এরকম 2-4 জনকে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে দিয়ে পরপরটা সলভ করা যায় দেখব। সর্বশেষ কথা হচ্ছে একটা, আমরা একটা আবারও একটি রিপিট হয়ে সম্প্রীতির সমাজ চাই, আমরা একটা স্বস্তির সমাজ চাই। বাবলু ভাই, আমি বাবলু ভাই একসাথে রাজনীতি করেছি। বাবলু ভাই একবার আহ্বান করেন, আমি সদস্য সচিব হলাম ধানমন্ডি থানা। বাবলু ভাইয়ের সাথে আবার রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হলো। এরপর আমি আহ্বান করলাম, বাবলু ভাই সদস্য সচিব হলেন, একই কমিটি। জীবনের শেষ দিন পর্যন্ত আমি আর সে একসাথে রাজনীতি করেছিলাম। তার খুব স্বপ্ন ছিল, আমাকে বারংবার বলেছে, একটু অস্থির ছিলেন শেষের দিকে, যে রবি আমার জীবনে একটাই স্বপ্ন, তোমাকে ভাই আমি পার্লামেন্ট মেম্বার বানাতে চাই। কিন্তু সে প্রায় বলতো যে হাসিটা ছিল অন্যরকম, আমার কাছে যেত,
কিছু দুঃখ কষ্ট শেয়ার করতো আর বলতো আমি এখন জেলে, সে যখন মারা যায় আমি জেলে, সে তখন গাজীপুরে জয়দেবপুরের দিকে থাকতো। হ্যাঁ 18 সালে আমাকে বলতো যে রবি আমার একটাই স্বপ্ন ভাই, তোমাকে একটু পার্লামেন্টে দেখা। বাবলু ভাই নাই, সে স্বপ্ন হয়তো আপনাদের সহযোগিতা বাস্তবায়ন হলেও হতে পারে, কিন্তু আমি মিস করবো বাবলু ভাইকে, তিনি দেখে যেতে পারেন। আবির ভাই কথা বলছেন, আজাদ ভাই কথা বলছেন, আজাদ ভাইও তো ডিপার্চার হয়েছে, প্রিন্সের সাথে আমার নিয়মিত যোগাযোগ হতো, একটু দোদুল্যমান থাকতেন। আমি কথা ফ্রাঙ্কলি বলি, স্ট্রেট ফরওয়ার্ড বলি। আমি না অসীম ভাই এই নিয়ে সে একটু দ্বিধার মধ্যে থাকতো। তো সবাই তো চায় যে একটু সম্ভাবনা যে প্রচার করতে পারে, আমি একটু প্রচার বিমুখ, মাঠে বেশি পছন্দ করেছি, তো দ্বিধায় থাকতো। তারপর তার মধ্যে একটা পরিচ্ছন্নতা ছিল, আমাকে বলতো যে রবি আপনাদের হয়তো চ্যালেঞ্জ হয়ে যাবে, অসীম ভাই মনে একটু এগিয়ে আছে। আমার ঠিক আছে, এগিয়ে তো থাকতেই পারে, পিছিয়ে পড়া তো একেবারে পিছিয়ে পড়া নয়। 100 মিটার দৌড়ে অনেকে এগিয়ে থাকে, পিছনের লোকটাই শেষ মুহূর্তে কিন্তু এগিয়ে যায়। তো আমি এটা আপনাদের আমার সৌভাগ্য বলতে পারেন, আল্লাহর রহমত বলতে পারেন, আপনাদের দোয়া বলতে পারেন। আমি 2016 সালে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছি। আমার সাথে মাত্র 4টি ছেলে ছিল, তার মধ্যে সৈকতুল নতুন এখানে আছে, আর কেউ এখানে প্রেজেন্ট নাই। সজীব কি আছে? না। আমি 2018 সালে নমিনেশন পেয়েছি, দল বিবেচনা করেছে। 2020-এও আমাকে দেওয়া হয়েছে। 18 সালে আমি জেলে থাকছি, নির্বাচনটা করতে পারিনি, মামুন সাহেবকে আমি ছেড়ে দিয়েছি, আমারই পরামর্শ। দল আমার সাথে কথা বলেই আমার বিকল্প হিসেবে মামুন সাহেবকে দিয়েছে, 2020-এ আমাকে দিয়েছে, এবার আবার আপনাদের কাছে পাঠিয়েছে। 2020-এ ধানের শীষ প্রতীক দিয়ে আমাকে পাঠিয়েছে, আপনাদের ভোট দেওয়ার সুযোগ হয় নাই, আমারও প্রতিনিধিত্ব করার সুযোগ হয়নি। এবার আবার বিএনপি আপনাদের কাছে দলের আস্থাভাজন হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছে, আপনারা আস্থাভাজন করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। ধানের শীষ প্রতীক দিয়ে পাঠিয়েছেন, আপনারা যদি আমাকে ওই সুযোগ দেন যে আপনাদের প্রতিনিধিত্ব করব, ডেফিনেটলি রাষ্ট্রে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনার সমস্যা আমার সমস্যা, আপনার সমাজ আমার সমাজ, আপনার এলাকা আমার এলাকা একই এলাকা। যে সমস্যায় আপনি জর্জরিত, সেই সমস্যা আমি নিজে জর্জরিত। 33 বছর এই এলাকায় রাজনীতি করি। এই সাজান ভাইও আছেন, জামাল ভাই আছেন, আমার সাথে এখন যারা দল করেন তারা তো আছেন, আর আপনারা তো ওই 80 দশকের সবাই আছেন। অন্তত ন্যায্যতার ক্ষেত্রে আপোষ করে। বৃত্ত বৈভবের জন্য রাজনীতি করতে আসিনি, যারা আমার সাথে আছে তারা জানে। একটা আদর্শ এবং একটা বৈষম্যহীন সমাজ, একটা ন্যায্য সমাজ, একটা জবাবদিহিমূলক রাজনীতি এবং সমাজ চাই। সেটা যদি করতে পারি তাহলে আপনারই হয়ে যাবে তিনি তার। আপনাকে কখনো কারো কাছে গিয়ে দাঁড়াতে হবে না যদি আপনি আপনার অধিকার বুঝে নিতে জানেন আপনার প্রতিনিধির মাধ্যমে। প্রতিনিধি যদি আপনার কাছে জবাবদিহি থাকতে ব্যর্থ হয় অথবা ব্যর্থ থাকার মানসিকতা থাকে, সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে এগোতে চাই। আপনারা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের দোয়া চাচ্ছি, সমর্থন চাচ্ছি, আপনারা আমাকে পাশে রাখবেন এই আহ্বান জানাচ্ছি। আপনাদের মাঝে যদি থাকতে পারি, হ্যাঁ আপনাদের মাঝে যদি থাকতে পারি, নিশ্চয়ই আমরা ঐক্যবদ্ধভাবে সব ক্রাইসিস ফেস করতে জানবো। আপনার এই কয়জন লোক ভোট দিলেই চলবে? চলবে না। আপনার পরিবার, পরিজন, স্বজন, প্রতিবেশীকে উদ্বুদ্ধ করতে হবে। আপনার ভোট অত্যন্ত মূল্যবান। মেয়েরা, নারীরা আছেন এখানে, এখানে ধরেন ইয়াং জেনারেশন আছে, আপনার পরিবারের সব অবয়বের মানুষ আছে, তাদেরকে একটু উৎসাহিত করুন, আমাদের দলের পাশে এবারের জন্য একটু রাখুন, আমাকে আপনাদের পাশে রাখুন। আশা রাখছি, ওয়াদা করছি, আমরা সবাই মিলে সফল হবে ইনশাআল্লাহ। যদি কোনো ব্যর্থতা থাকে তাও আপনারা জানতে পারবেন, আর সফলতার সুফল তো ভোগ করবেনই। আসুন আমাদের নিজেদের অধিকার নিজেরা প্রতিষ্ঠিত করি। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার কাছে কৃতজ্ঞতা। ম্যাডামের জন্য দোয়া হবে, আপনাদের ব্যক্তি জীবন সফল হোক, সুন্দর হোক, সমৃদ্ধ হোক। মহান আল্লাহ আপনাকে আমাকে মুমিন মুত্তাকি হিসেবে কবুল করুক, এবং মুমিন মুত্তাকি হিসেবে কবুল হওয়ার পরে আমরা ইহকাল ত্যাগ করি, আল্লাহ সৌভাগ্য আমাদের দান করুক। আমিন। এখন দোয়া হবে, যে যেখানে আছেন আল্লাহ পাকের কাছে আমরা দোয়া। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. رب العالمين يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. أي الله কয়েক মর্তবা দরুদ সালাম সূরা ইখলাস সূরা ফাতিহা পাঠ করে
তোমার দরবারে আমরা হাত উঠিয়েছি। রব্বুল আলামিন ভুলভ্রান্তি হয়ে থাকে, ভুলভ্রান্তিকে ক্ষমা করে ইয়ার সব কোটি কোটি গুণ বৃদ্ধি করে আকায় আমরা দুজাহান সরদার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আকায় পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন যত মুমিন মুমিনাত চলে গিয়েছেন সকলের রূহের উপরে হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ বিশেষ করে যাকে উপলক্ষ করে আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে, রব্বুল আলামিন আপসহীনদের অবিসম্বাদিত নেতা রব্বুল আলামিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খবর এবং 3 বার সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ আল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন। পৃথিবীর মানুষ দেখেছে এত বড় জানাজা পৃথিবীতে হয়েছে কিনা, এরকম রেকর্ড কোথাও পৃথিবীর মধ্যে নেই। রব্বুল আলামিন আয় আল্লাহ বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম দল মত নির্বিশেষে ওরা জানাজায় শরীক হয়েছেন। আল্লাহ দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে চলে গিয়েছেন। শত সহস্র মানুষ দৈনন্দিন তার রোহের মাগফিরাত কামনা করে দোয়া করছে। আয় আল্লাহ তুমি তার জীবনের সকল গুনাহ খাতাগুলিকে মাফ করিয়া দাও। রব্বুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ শাহাদাত দান করেছেন। আল্লাহ তুমি তার শাহাদাতের মর্যাদা নসিব করো, জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করিয়া নাও। আরাফাত রহমান কবুল আল্লাহ পরিজাত তোমার সন্তান বিদায় হয়ে চলে গিয়েছে, মার সাথে ভাইয়ের সামনে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তার জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করিয়া দাও এবং চাঁদাবাজ সন্ত্রাস দমনের কিন্তু অত্যন্ত কঠোর রব্বুল আলামিন যে নিশ্চয়তা তিনি আমাদেরকে দিচ্ছেন, আমরাও যেন ওনাকে নির্বাচন করার ক্ষেত্রে আমরা নিশ্চয়তা নিয়ে আমরা যেন ওনাকে সেবা দেওয়ার জন্য সুযোগ করে দিতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। রব্বুল আলামিন আল্লাহ ওনার সেবা যদি আমরা দেখতে পারি, তিনি মাটির মানুষের নেতা। আল্লাহ জেল জুলুম খেটেছেন, রব্বুল আলামিন আল্লাহ কষ্ট করেছেন দেশের জন্য, দশের জন্য, দলের জন্য করেছেন। রব্বুল আলামিন এই ত্যাগ যেন আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সামনে আসো, সরেন আপনি একটু সরেন, একটু থামো। সরেন আব্বু ভাই, হ্যাঁ দাঁড়াও সামনে, এখানে লড়বে না, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, আসবে আসবে, তুমি ওয়েট করো, তোমাকে নিব আমি। না তুমি শহরে ক্যামেরা একটু দূরে নিয়ে যান, আর একটু পিছনে যান না ভাই। ভাই ওই মোর দুই ছেলে, দুই ছেলে। হ্যাঁ কেমন আছেন আপনি? আমি তো আপনার অভিনয়ের এমনি ভাই আমাকে ঠেলেন না।